দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন প্রবাস বাংলা অনুষ্ঠান, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আছি আমি এম বাদশা। আমাদের আজকের বিষয় চলছে যুদ্ধ, কেমন আছেন প্রবাসীরা। দর্শক, আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে হামলা ইরানের উপরে, সেই হামলার প্রেক্ষিতে যে যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ চলছে, সেখানে কিন্তু মধ্যপ্রাচ্যে একটি সংকটময় অবস্থা যাচ্ছে। শুধু সেই মধ্যপ্রাচ্যই নয়, এই ইরান ভার্সেস মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রভাব কিন্তু মধ্যপ্রাচ্য ছাড়িয়ে গিয়ে ইউরোপের বিভিন্ন দেশ, সেখানেও কিন্তু প্রবাসীদেরকে কি বলা যায় যে অনেকটা আক্রান্ত করেছে। আমরা বাংলাদেশে থেকেও কিন্তু সেখানকার যে জ্বালানি তেলের সংকট এবং সেই প্রভাব কিন্তু আমরাও পড়ছি। তো এমন পরিস্থিতিতে কেমন আছেন প্রবাসীরা, সেই বিষয়ে জানবো আমাদের আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই আমাদের সঙ্গে তিনজন অতিথি আছেন ভার্চুয়ালি, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জনাব আব্দুল মান্নান হীরা, ইতালি প্রবাসী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন KH হাসিবুজ্জামান, দুবাই থেকে আছেন তিনি আমাদের সঙ্গে আছেন ফয়সাল আহমেদ, উনি মালয়েশিয়া থেকে আছেন আমাদের সঙ্গে, এবং মালদ্বীপ থেকে আছেন আল মামুন ভাই। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে যেতে চাই হাসিবুজ্জামান ভাই আপনার কাছে, যে আসলে এই যুদ্ধ চলছে, যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা কেমন আছে, বিশেষ করে দুবাইতে যারা আপনারা আছেন, যদি একটু পরিস্থিতি আমাদেরকে বলতেন। বাচ্চা ভাই, আপনাকে স্বাগত এবং আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে বাংলা টিভির সকল দর্শক এবং শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং রমজানুল মুবারক। আমরা সত্যিকার অর্থে, আমার একটা জিনিস খুব মনে হয়, সেটা হচ্ছে যে আমরা যারা মধ্যপ্রাচ্যে আছি, আমরা যারা ইউএই তে আছি, আমরা যতটা না ভালো আছে, আমাদের থেকে বেশি খারাপ আছে আমাদেরকে যারা ভালোবাসে, আমাদের দেশের যারা মানুষ আছে, যারা সবসময় আমাদেরকে নিয়ে উদ্বিগ্ন থাকে। অন্যান্য দেশে আমাদের এই মতো প্রবাসী ভাই বোনেরা যারা আমাদেরকে নিয়ে উদ্বিগ্নতায় আছেন, তারা মনে হয় আমাদের থেকে সবচেয়ে বেশি খারাপ আছেন। একটা কথায়, কারণ হচ্ছে, সত্যি কথা, সংযুক্ত আরব আমিরাত এখন পর্যন্ত, বিশেষ করে দুবাই বলেন, শারজা বলেন, প্রত্যেকটা জায়গা থেকে প্রবাসী শুধু না, এখানকার যারা রেসিডেন্টস আছে, এখানকার যারা সিটিজেন আছে, প্রত্যেককে এত ভালোভাবে প্রোটেকশন দিয়ে রাখছে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে। এটা অকল্পনীয় সত্যিকার অর্থে। এটা দুবাইতে বা সংযুক্ত আরব আমিরাতে না থাকলে আমরা বুঝতাম না। আমরা কিন্তু প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে মিজাইল। মিসাইল গুলো যাচ্ছে, ড্রোন গুলো যাচ্ছে, এটা কিন্তু ক্রস করছে। লাইট দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি, এবং একই সাথে দেখতে পাচ্ছি, মনে করেন যে বিভিন্ন ভাবে এইটার ইন্টারসেপ্টর গুলো আবার যাচ্ছে। তো কন্টিনিউয়াসলি আমাদের কাছে প্রতিবার, প্রতি মুহূর্তে কিন্তু অ্যালার্ট আসছে। যখনই কোনো একটা মিসাইল ক্রস করছে, সাথে সাথে কিন্তু অ্যালার্ম আসছে। তো আমাদের জন্য একটা আতঙ্কের বিষয় হচ্ছে, যখন মনে করেন একসাথে অনেকগুলো মোবাইল একসাথে যখন অ্যালার্ম বেজে ওঠে। তো আমি গত শুক্রবারের আগের শুক্রবারে যখন মসজিদে নামাজ পড়তে গেলাম, জুম্মার নামাজ আদায় করতে গেলাম, খুতবা শুরু হবে এই সময় যখন একটা মিসাইল ক্রস করবে, সেই সময় সবার ফোনগুলো একসাথে যখন বেজে উঠছে অ্যালার্ম, সেইগুলো আসলে অনেকটা ভীতি সঞ্চারক আমাদের জন্য। আর খুবই বিশেষ করে আতঙ্ক তৈরি করে। জায়গাগুলোতে এখন পর্যন্ত মিসাইল বলেন বা ড্রোনের অ্যাটাক যে জায়গাগুলোতে হয়েছে, সেগুলোর জন্য ওরকম ভাবে কোনো প্রাণহানি এখন পর্যন্ত হয়নি, বা কোনো ধরনের কোনো জনসমাগম স্থলে কোনো ধরনের কোনো হামলা সত্যিকার অর্থে হয়নি। তো যে দিক দিয়ে আমরা মনে করছি, এখনো পর্যন্ত এই যে এত দিনটা হয়ে গেল, এখনো পর্যন্ত দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে সত্যিকার অর্থে কোনো ধরনের কোনো পণ্যের ঘাটতি কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়েনি আমাদের। জি, ধন্যবাদ জনাব হাসিবুজ্জামান। আমরা একটু ফিরছি, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ইতালি প্রবাসী আব্দুল মান্নান হীরা ভাই। হীরা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও। এই যে যুদ্ধ চলছে, এর যে প্রভাব নিয়ে আমরা কথা বলছিলাম আসলে, এবং আমি শুনলাম হাসিব ভাইয়ের কাছ থেকে সেখানকার আতঙ্কের যে অবস্থাগুলো আসলে। কিন্তু ইউরোপে যারা আছেন আপনারা হয়তো সরাসরি যুদ্ধের আতঙ্ক কিংবা যুদ্ধ পরিস্থিতির সাথে সম্পৃক্ত না হলেও সামগ্রিক অর্থনীতি কিংবা জ্বালানির ক্ষেত্রে ইউরোপ প্রবাসী বাংলাদেশিরা তাদের ব্যবসা বাণিজ্যে কোনো ধরনের কোনো প্রভাবে শিকার হচ্ছেন কিনা। ধন্যবাদ বাংলা টিভিকে আমাদের প্রবাসীদের মূল্যায়ন করার জন্য। আজকের এই দুঃসময়ে, বাংলাদেশের দুঃসময়ে সবসময় প্রবাসীরা এগিয়ে আসে। প্রবাসীদের দুঃসময়ে বাংলা টিভি আমাদেরকে যেভাবে প্রেজেন্টেশন করছেন, এটা আমাদের জন্য গর্বের। আমরা ধন্যবাদ জানাচ্ছি। তবে আপনি যে প্রশ্ন করছেন, ইউরোপের যেহেতু যুদ্ধ নাই, এখানে বাংলাদেশিরা প্রবাসীরা কোনো বেকায়দায় পড়ছে কিনা। আসলে ব্যবসার, ইতালির মেন ব্যবসা হচ্ছে ট্যুরিজম। তো ট্যুরিজমটা আপনার যখন এই যুদ্ধ শুরু হয়েছে, হওয়ার পর থেকে কিন্তু মানে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো যারা আছে ট্যুরিস্ট এলাকাতে, ওই প্রতিষ্ঠানগুলোতে এখন আর ট্যুরিস্ট ওইভাবে যাচ্ছে না। অনেক দেশের ট্যুরিস্ট যায়, যেমন মিডল ইস্ট থেকে যাইতো, বিভিন্ন আমেরিকার থেকে যাইতো, ওই ট্যুরিস্টগুলোই বাংলাদেশি প্রতিষ্ঠান থেকে মাল কিনতো। এখন যেহেতু যুদ্ধ শুরু হয়েছে, অনেক জাহাজ ভিড়তো বিভিন্ন, যেমন আমাদের
কান্তি এরিয়া আছে, অনেক বড় বড় জাহাজ যাইতো, ওইখানে বাংলাদেশিরা অনেক ট্যুরিস্ট সেন্টারগুলোতে যায়, প্রতিষ্ঠানগুলো নিয়ে বসে আছে। ও প্রতিষ্ঠানগুলো লক্ষ লক্ষ ইউরোর ব্যবসা করে। ওরা এই টার্গেটে করে জুন জুলাই আগস্টে খুব ভালো একটা ব্যবসা করবে, পুরো বছরের ব্যবসাটা। কিন্তু এই যুদ্ধের কারণে ওই জাহাজগুলো এখন ওইদিকে বিটতেছে না। তো এই ক্ষেত্রে যায় বাংলাদেশিদের অনেক ব্যবসার নেগেটিভ অবস্থান চলে আসছে, যে ভাড়া দেওয়া বা টেনশন করা, যে ফিডব্যাক নেওয়ার জন্য যে মানসিকতা, এখান থেকে তো আবার বাংলাদেশে মানুষের ফ্যামিলিতে টাকা পাঠাইতো, বাংলাদেশে ওইভাবে একটা প্ল্যান করতো, সংসার চালাইতো। এই ক্ষেত্রে বাংলাদেশিদের অনেক বেকায়দার মুহূর্তে আছে এই মুহূর্তে। জ্বালানি তেলের ক্ষেত্রেও সেম, এটা তো সব জায়গায় বাড়লে দাম বাড়ে, স্বাভাবিকভাবে যে ব্যবসাগুলো রোম শহরে করতেছে ওইসব ব্যবসাতেও অনেকটাই দোষ। অনেক বাংলাদেশিরা মানে আছে, অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে আছেন আমাদের প্রবাসী বিশালভাবে আছে বাংলাদেশিরা, ওইখানে খুব টেনশনে আছে এবং তাদের পরিবারও আছে। যেমন মধ্যপ্রাচ্যে যেভাবে আছে, এই ওই বাংলাদেশি যদিও আমরা আতঙ্ক ওইভাবে নাই, সেই ক্ষেত্রে যাই মেলোনি সরকার অবশ্য এখানে ইরানের সাথে যে সরাসরি যুদ্ধে যাওয়া, সেখান থেকে উনি সরে আসছে যে না, আমি ঘাঁটি ব্যবহার করতে দিব না। ওই ক্ষেত্রে আমরা রিস্ক মুক্ত আছি, কিন্তু জীবনের রিস্ক মুক্ত থাকলেও ব্যবসায়িক প্রেক্ষাপটে আমরা খুব বেকায়দায় আছি যারা আমরা প্রবাসী। এই যে ইতালি সরকার যে সিদ্ধান্ত নিল যে তারা তাদের ঘাঁটিকে ব্যবহার করতে দিচ্ছে না, তো সেটা প্রবাসী বাংলাদেশিদের মাঝে এ নিয়ে কোনো আলোচনা বা আলোচনা অবশ্যই আছে। সবচেয়ে পজিটিভ এটা, ভালোভাবে নিচ্ছে, এটা আমাদের জন্য খুব গর্বের। যেহেতু ইরানের প্রেক্ষাপটে যে তৈল টুল সংক্রান্ত ব্যাপারগুলো আছে, এই ক্ষেত্রে ইতালিকে ওইভাবে টার্গেট আর করে নাই। ওরা তো না হলে ওইখানেও জ্বালানির ব্যবস্থাটা অনেক দাম সংকটে পড়তে পারতো আসলে। জি, ওই ক্ষেত্রে আমরা ধন্যবাদ জানাচ্ছি মেলোনি সরকারকে যে এমন উদ্যোগ নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা ফিরছি, আমাদের সঙ্গে মালয়েশিয়া থেকে আছেন ফয়সাল আহমেদ। ফয়সাল আহমেদ, আমরা জানি যে মালয়েশিয়া হচ্ছে অনেকটা পর্যটক নির্ভর একটি দেশ। সেখানে এই যুদ্ধ পরিস্থিতির প্রভাব আসলে কতটা পড়েছে, বা প্রবাসী বাংলাদেশিরা আপনারা এই অবস্থায় কেমন আছেন? ধন্যবাদ সবাইকে। আমি ফয়সাল আহমেদ, আমি মালয়েশিয়ার প্রবাসী। এখানে যারা প্রবাসী আছে তারা অনেকটা মানে মুসলিম কান্ট্রি হওয়াতে বেশিরভাগই তারা ইরানের পক্ষে অবস্থান তাদের। মানে আমি যতজনের সাথে কথা বলেছি বা ফেসবুকে তাদের অ্যাক্টিভিটিস দেখেছি, এবং সবাই একটু চিন্তিত আছে এই যুদ্ধ নিয়ে। এর আগেও আমাদের এই মালয়েশিয়াতে আহ, এখানে যে স্বাধীনতা চত্বর আছে ওইখানে এই বিষয়ে আফগানিস্তান এবং চলমান যেসব যুদ্ধ হচ্ছে এবং ফিলিস্তিনির পক্ষে এখানে অনেক জনসমাবেশ হয়েছে। এবং প্রবাসীরা, যারা বাঙালি প্রবাসীরা আছে, আমি যাদের সাথে কথা বলেছি বেশিরভাগই ইরানকে তারা সাপোর্ট করে এবং আমেরিকাকে এবং ইসরায়েলকে তারা শত্রু মনে করে, যেটা সত্য। এই আর কি। এবং না, যেহেতু এটা নিয়ে সবাই মুসলিম প্রধান দেশ মালয়েশিয়া, তো সেখানকার পরিবেশ বা আভ্যন্তরীণ যে অবস্থা সেটা এমন হওয়াটাই স্বাভাবিক। কিন্তু প্রবাসী বাংলাদেশিদের যে ব্যবসা বাণিজ্য বা কিন্তু তাদের যে চাকরির বাজার, সেখানে কি কোনো প্রভাব পড়েছে? আহ, তেমন একটা প্রভাব আমি এখানে দেখছি না, কারণ মালয়েশিয়া এখনো পর্যন্ত সব দিক থেকে শান্তিপূর্ণভাবে আছে এবং এখানের আইন শৃঙ্খলা বলেন সবকিছুই কন্ট্রোলের মধ্যে আছে। এখানে কোনো ধরনের যুদ্ধের ওরকম কোনো আতঙ্ক এখানে দেখা যাচ্ছে না। তবে প্রবাসীদের মধ্যে অনেক খুশি জোয়ার বয়ে বয়ে যাচ্ছে যখনই আহ, ইসরায়েলে কোনো মিসাইল গিয়ে পড়ছে ইরানের। প্রবাসীরা খুবই খুশি এবং আনন্দ উদযাপন করছে। জি, ধন্যবাদ জনাব ফয়সাল আহমেদ। আমরা ফিরছি, আমাদের সঙ্গে মালদ্বীপ থেকে আছেন আল মামুন। জনাব আল মামুন, আমরা শুনতে চাই যে আসলে মালদ্বীপ, যেখানে সেটাও অনেকটা মুসলিম প্রধান দেশ এবং সেখানে কিন্তু অনেক বাংলাদেশি তারা সেখানে আছেন মালদ্বীপে, তো আপনারা আসলে এই যুদ্ধ পরিস্থিতিতে কেমন আছেন? সেখানকার কোনো প্রভাব, মানে যুদ্ধের কোনো প্রভাব আপনাদের ব্যবসা বাণিজ্যে আছে কিনা? অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রভাব তো অবশ্যই পড়ে। যেমন এই দেশটা পুরোপুরি নির্ভর করে পর্যটকের উপর, কারণ এই দেশটার অর্থনীতি হচ্ছে পর্যটক। তো এইখানে ইউরোপ আমেরিকার যে আপনার পর্যটক গুলো আসে, এগুলো তো ডাইরেক্ট আসতে পারে না, কানেক্টিভিটি যে ফ্লাইট গুলো এগুলো মিডল ইস্ট দিয়ে আসতে হয়। যেহেতু মিডল ইস্টে এখন মানে এখন খুবই কড়া অবস্থা, রমরমা যুদ্ধ চলতেছে, তাহলে এখানে আগের থেকে অনেক পর্যটক কিন্তু কমে গেছে। তারপর হচ্ছে যে এখানে কিন্তু আপনার তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু পর্যটক দিয়ে আসে, সারা বিশ্বে যখন একটা যুদ্ধের হৈমৈ চলতেছে, তাহলে তো প্রভাব তো পড়বে অবশ্যই এখানে। মানে বিশেষ করে এই দেশের সরকারের কথা যদি আমি আপনাকে বলি, তারা কিন্তু সরাসরি ইরানকে সাপোর্ট করে সেটা কিন্তু না, কিন্তু ভাবমূর্তি বোঝা যাচ্ছে মালদ্বীপে সব ধরনের ইসরায়েলি পর্যটক নিষিদ্ধ, এবং হচ্ছে যে ইসরায়েলের যত ধরনের পণ্য আছে এগুলো সম্পূর্ণরূপে মালদ্বীপে নিষিদ্ধ। তাহলে এটা আসলে বোঝাই যাচ্ছে তারা ইরানকে সাপোর্ট দিচ্ছে।
আর একটা বিষয় হচ্ছে কি, আমরা আকাশপথে কোনো মিসাইল দেখতে পাই না, যেহেতু আমরা সাগরের মাঝখানে, আমরা একটা জলস্থানে থাকি, আমরা আসলে আকাশে কোনো মিসাইল দেখতে পাই না। কিন্তু আমাদের জন্য আমাদের চেয়ে সবচেয়ে বেশি টেনশন করে আমাদের পরিবার এবং আমাদের আপনজন যারা দেশে তারা। কিন্তু আমি যদি একবারই বলি যে এই দেশে একদম অর্থনীতির প্রভাব পড়ছে না, এই ব্যাপারটা এমন না। অবশ্যই পড়ছে, যেহেতু তেলের দাম বৃদ্ধি পাইছে, আরো যে মানে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা সবগুলো আস্তে আস্তে অনেকটা দাম বৃদ্ধি পাইছে। এবং এভাবে যদি যুদ্ধ চলতে থাকে, তাহলে আমি মনে করি যে আমাদের মতো ছোটখাটো দেশে যারা থাকে তাদের একটু সমস্যা এবং এফেক্টটা বেশি পড়বে। আর এটা আমি মানে কি কি ধরনের দাম বেড়েছে, আসলে দাম বাড়ার ধরনটা কি রকম আসলে আপনার? দাম বাড়ানোর ধরনটা হচ্ছে যে এই দেশের মানে রুপিয়া হিসাবে তেলের প্রত্যেক লিটার তেলে 5 টাকা বাড়ছে। তো এই দেশে যদি 5 টাকা তেলের বলতে 5 রুপি বেড়েছে না বাংলাদেশে 5 টাকা? মানে আমরা এটাকে টাকায় বলি, বিশেষ করে মানে রুপি 5 রুপি, বেড়েছে। মালদ্বীপের 5 মালে রুপি বেড়েছে, এই তো? ভালো রুপি বেড়েছে। এটা হচ্ছে যে আপনার এক্সাম্পল, যদি 10 টাকা 1 লিটার তেলের দাম থাকে, এখন যদি 5 টাকা বাড়ে, তার মানে 5 টাকা বাড়ে, তার মানে হইলো এখানে অর্ধেক রুপি বাড়ছে। মানে আমি প্রায় যেটা বোঝা মানে ডাবল হয়েছে বা দেড়গুণ হয়েছে এরকম। যাচ্ছে, তাহলে অবশ্যই অর্থনীতির একটা এফেক্ট পড়েছে যুদ্ধের কারণে। এবং যে পরিমাণ পর্যটক এই সময় আসার দরকার ছিল, সেই পরিমাণ কিন্তু আসতেছে না, কারণ ফ্লাইট গুলো কিন্তু মিডল ইস্ট দিয়ে আসতে হয়। জি, ইউরোপ আমেরিকার যে ধন্যবাদ আল ফ্লাইট। মামুন। আমরা আপনার কাছে ফিরবো। দর্শক, যাচ্ছি আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে শুনবো আসলে কি কি ধরনের অর্থনৈতিক সমস্যা বা সংকট তৈরি হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোনদের, এবং একই সঙ্গে এই সংকট মোকাবেলায় কি করণীয় আছে সে বিষয়ে শুনবো। যাচ্ছি আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখছেন প্রবাস সংলাপ, আপনাদের সঙ্গে আছি আমি এম বাদশাহ। আমার সঙ্গে আছেন 4 জন সম্মানিত অতিথি। স্টুডিওতে আছেন জনাব আব্দুল মান্নান হীরা, ইতালি প্রবাসী, এবং ভার্চুয়ালি সংযুক্ত আছেন দুবাই থেকে কেএইচ হাসিবুজ্জামান, মালয়েশিয়া থেকে আছেন ফয়সাল আহমেদ, এবং মালদ্বীপ থেকে আছেন আল মামুন। আমরা শুনছিলাম আল মামুন ভাইয়ের কাছ থেকে যে মালদ্বীপে আসলে এই যুদ্ধ পরিস্থিতি যেটা মধ্যপ্রাচ্যে চলছে, ইরান বনাম হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেখানে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, তার কী কী প্রভাব আসলে অন্য অন্য দেশের প্রবাসীদের মধ্যে পড়ছে। আমরা শুনছিলাম মালদ্বীপ থেকে আল মামুন ভাইকে। যে আল মামুন ভাই, আসলে সেখানকার আপনি বলছিলেন যে ব্যবসা বাণিজ্য কিংবা তেলের বাজারের ঊর্ধ্বগতি সব মিলিয়ে কী কী ধরনের প্রভাব পড়ছে, এবং সেই প্রভাবে আমাদের বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী কিংবা চাকরিজীবীদের কী কী ধরনের ক্ষতি হচ্ছে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশিদের অবশ্যই ক্ষতি হচ্ছে এবং ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে। আমি যদি আপনাকে বলি, এই দেশটাই নির্ভর করে পর্যটকের উপর। যেহেতু পর্যটক কমে যাচ্ছে, কর্মসংস্থানগুলো কিছুটা খালি হচ্ছে এবং প্রফিটেবল যে বিজনেস গুলো, এখানে বড় কোনো ইনভেস্টর নাই। তো যে কোনো প্রফিটেবল বিজনেস গুলো, যেগুলো প্রফিট না আসে মালিকানাধীন, তাহলে কিন্তু এখানে কর্মী ছাঁটাইয়ের যে ব্যাপারটা, এটা আশঙ্কা। আমরা যতটুকু দেখতেছি যে এখানে আশঙ্কা কিন্তু আসলে বেড়ে যাচ্ছে কর্মী ছাঁটাই। যেহেতু পর্যটক, আমি আবারও বলি, পর্যটক যদি আপনার সেই পরিমাণ না আসে, তাহলে প্রতিষ্ঠান গুলো কিন্তু খালি এবং সেখানে কিন্তু কর্মীর প্রয়োজন হচ্ছে না। তাহলে কর্মী ছাঁটার যে ব্যাপারটা, এটা কিন্তু আশঙ্কা বেড়ে যাচ্ছে, অলরেডি কিছুটা হয়েছে। এবং তার মধ্যে বেশিরভাগই আমাদের বাংলাদেশি মানুষ আমরা। এটা হচ্ছে যে আমাদের এফেক্টের যে পাবার, আমাদের যে এফেক্ট। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে, যেহেতু এখানে কর্ম কমে গেছে এবং আপনার যে কর্মটা আগে করতেন, এখন যদি কিছু প্রতিষ্ঠানের মানে প্রফিট কমে গেছে, তারা কাজের গতি কমিয়ে দিয়েছে, কর্মী ছাঁটাই করার চিন্তা ভাবনা করতেছে, তাহলে সাধারণ যারা আমরা, আমরা কিন্তু একটা মোটামুটি একটা বিপদে পড়ে যাচ্ছি। যতটুকু দেখা যাচ্ছে মোটামুটি একটা বিপদে পড়ে যাচ্ছি। এই হচ্ছে যে এখানকার। যদি যদি আসলে সেখানে আপনাদের এমন পরিস্থিতিতে পড়তেই হয়, তাহলে আমরা যতখানি জানি যে মালদ্বীপে কিন্তু অনেক বেশি সংখ্যক বাংলাদেশি আছেন যারা সেখানে ব্যবসা করছেন, দোকানে তারা কাজ করছেন। তো তাহলে পরিস্থিতি কেমন হতে পারে? সেখান থেকে কি কর্মীদেরকে কি দেশে ফেরত পাঠাতে পারে, বা আসলে সেখানকার সরকার কি মানে এই ধরনের পরিস্থিতিতে তারা কি করতে পারে বলে আপনাদের শঙ্কা বা আপনাদের ধারণা? এখনো এমন কোনো কিছু তৈরি হয় নাই, তবে আশঙ্কা যেটা, যদি যুদ্ধ এভাবে চলতে থাকে, আসলে পুরো ব্যাপারটাই কিন্তু নির্ভর করে যুদ্ধের উপর। যুদ্ধ কতটা দীর্ঘস্থায়ী হবে, নাকি এখানেই সমাপ্তি হবে। তো যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তো যে কথাগুলো আমি বললাম, এগুলো আমাদের উপর এফেক্ট পড়তে পারে নিঃসন্দেহে। কার যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, এগুলো আমাদের উপর এফেক্ট পড়তে পারে। যদি যদি যুদ্ধ কমে যায় অথবা যুদ্ধ নিয়ন্ত্রণে চলে আসে,
তাহলে স্বাভাবিক নিয়ন্ত্রণে আমরাও চলে আসব। জি, এটা ধন্যবাদ হচ্ছে জনাব আল প্রথম মামুন। কথা। আমরা ফিরছি, আমাদের সঙ্গে আছেন দুবাই থেকে KH হাসিবুজ্জামান। এখানে মামুন ভাই বলছিলেন যে যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে শঙ্কার বিষয় রয়েছে। মালদ্বীপের মতো দেশ যেখানে আহ, সবাই মূলত পর্যটক নির্ভর একটি রাষ্ট্র, তো সেখানে কিন্তু প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা নেহাত কম না, অনেক বেশি। তারা কিন্তু এই আশঙ্কা করছেন। তো আপনারা কিন্তু মধ্যপ্রাচ্যের একেবারে মূল কেন্দ্রবিন্দুর কাছেই রয়েছেন, তো আপনারা সেখানে কি দেখছেন আসলে? বাচ্চা ভাই, এখানে বর্তমান যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে মূলত কারা সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে সেই জায়গাটা আগে আমাদের দেখার দরকার আছে। সেটা হচ্ছে সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে সম্পৃক্ত, এই ধরনের বিজনেস, যারা ট্যুরিজম সেক্টরের সাথে সম্পৃক্ত, যারা রেন্টে কারের সাথে সম্পৃক্ত, যারা সাধারণত বিমান চলাচল করলে, জাহাজ চলাচল করলে যাদের ব্যবসা সচল থাকে, এই ধরনের প্রতিষ্ঠানগুলো, এই ধরনের ব্যক্তি যারা এই ধরনের ব্যবসার সাথে সম্পৃক্ত, তারা সবচেয়ে বেশি এফেক্টেড। এবং সত্যিকার অর্থে এই সেক্টরটাই কিন্তু অনেক বেশি, অনেক বড় একটা সেক্টর এই জায়গাটা। কারণ দুবাইও কিন্তু পুরোপুরি ভাবেই বলা যায় যে পুরোপুরি ভাবে না হলেও একেবারেই কিন্তু কম না, যেটা পর্যটন নির্ভর একটা দেশ। যে দেশে পর্যটকরা আসে বলেই দুবাইয়ের কিন্তু এই মানে ইকোনমিটা এত খুব মানে রাইজিং একটা সিচুয়েশনে থাকে সব সময়। তো আমরা যদি এখন যদি তাকাই তাহলে দেখবো যে ইউরোপ আমেরিকার লোকজন মোটামুটি ভাবে দুবাই তারা তাদের মতো করে যে যেভাবে পারছে সেটা কিন্তু তারা লিড করছে। এখন বড় জায়গা যেটা, সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি এফেক্টেড কারা, যারা যারা অন্তত এই ধরনের আর্নিং না হলেও অ্যাটলিস্ট 6 মাস যারা সার্ভাইভ করতে পারবে এখানে, তারা মূলত একরকম একটা সেফ সাইডে আছে। কিন্তু যারা দিন আনে দিন খায়ের মতো অবস্থা, যাদের 1 মাসের বেতন না পেলে পরের মাসে আর চলতে পারে না, সেই মানুষগুলো কিন্তু সবচেয়ে বেশি আশঙ্কায় আছে, সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত এবং সবচেয়ে বেশি দুর্দশাগ্রস্ত সিচুয়েশনের তার জন্য তারা ওয়েট করছে। কারণটা হচ্ছে দেখেন, যে যখনই গভর্নমেন্ট যখন অ্যালার্ট ইস্যু করছে যে বাইরে যাওয়াটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, আপনি যেতে পারবেন না, যখন অ্যালার্ট আসছে, সবচেয়ে বড় কথা কি, গভর্নমেন্ট এই নিষেধ না করলেও তো আমার নিজের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। আমি নিজে যদি এখানে তারপরেও যদি এখন একটা রিস্ক নিয়ে যাই, আমার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন রেগুলারলি আমাদেরকে ফোন দিচ্ছে, অটোমেটিক্যালি কিন্তু আমার মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। আমি যখন দেখছি যে আকাশ দিয়ে মিসাইল গুলো যাচ্ছে, ড্রোন গুলো যাচ্ছে, তখন কিন্তু আমার মধ্যে আতঙ্ক কাজ করছে। সো প্রত্যেকেই তার জায়গা থেকে যখন সেফ সাইডে থাকতে চাচ্ছে, এবং একই সাথে যখন এই যে বিজনেসের যে 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 নির্ভরশীলতার জায়গা, সেই জায়গাগুলো থেকে যখন সাপ্লাইয়ের জায়গাগুলো যখন নষ্ট হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে, তখন আসলে এফেক্টেড হবে। এই এফেকশনের জায়গাটাতে বলতে পারি যে অন্যান্য কান্ট্রির লোকজনের থেকে আমরা সবচেয়ে বেশি বেশি এফেক্টেড। কারণ হচ্ছে বাংলাদেশি যারা এখানে আছি তাদের অধিকাংশই কিন্তু বিজনেসের সাথে সম্পৃক্ত, সেটা ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, বিজনেসের সাথে সম্পৃক্ত। আমরা যদি অন্যান্য কান্ট্রির লোকজন ধরি, তারা কিন্তু বেশিরভাগই জবের সাথে সম্পৃক্ত। সো যারা জবের সাথে সম্পৃক্ত তাদের কিন্তু অতটা এফেক্টেড হওয়ার চান্স কিন্তু কম। যারা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত তাদের যেখানে সমস্যাটা বেশি। ধন্যবাদ জনাব হাসিবুজ্জামান। আমরা ফিরছি, আমাদের সঙ্গে আছেন মালয়েশিয়া থেকে আছেন জনাব ফয়সাল আহমেদ। আমরা একটু শুনবো তার কাছ থেকে যে আসলে আপনি বলছিলেন যে মালয়েশিয়ায় যারা প্রবাসী বাংলাদেশি আছেন তারা অনেকটা ভালো আছেন, এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেমন কোনো প্রভাব আপনাদের পড়েনি, কিন্তু কোনো প্রভাব পড়েনি বা প্রভাব নিয়ে কোনো আলোচনা কি আপনাদের কমিউনিটিতে হয়, বা আপনাদের কমিউনিটির নেতারা কি ভাবছেন এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে? মালয়েশিয়া যেহেতু একটা মুসলিম কান্ট্রি, এখানে আমি দেখেছি যে মসজিদে কিন্তু ইরানের জন্য দোয়া হয়, এবং গাজার জন্য, প্যালেস্টাইনের জন্য তারা দোয়া করে। এবং এখানে আমাদের যারা বাঙালি কমিউনিটি আছে তারাও কিন্তু একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী এখানে বসবাস করে। আমি যাদের সাথে ব্যক্তিগতভাবে যাদের সাথেই কথা হয়েছে এবং ফেসবুকে তাদের পোস্টের মাধ্যমে আমি যেটা দেখতে পেরেছি, বেশিরভাগই ইরানের পক্ষে। তারা মানে ইরানের সাপোর্টে আছে। এই আমেরিকা এবং ইসরায়েলের যে আধিপত্য, বিশ্ব থেকে সেই আধিপত্য ইনশাল্লাহ একদিন না একদিন শেষ হবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে প্রবাসী হিসাবে। জি, ধন্যবাদ জানাব ফয়সাল আহমেদ। আমরা ফিরছি স্টুডিওতে, আমাদের সঙ্গে আছেন আব্দুল মান্নান হীরা। আপনি শুনছিলেন হাসিবুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন এবং ফয়সাল আহমেদের কথা। আমরা মূলত এই প্রবাসী বাংলাদেশিরা কিন্তু কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হয়তো কিছু কিছু দেশ যারা দূরে তারা হয়তো ভালো আছেন, কিন্তু এই জ্বালানি তেলের সংকটটা যেভাবে প্রভাবান্বিত করছে, সেই জায়গা থেকে প্রবাসীদের যে সংকট, এই সংকট সমাধানের জন্য ইউরোপের মতো দেশ
তাদের মানে কি ভাবনা, বা সেখানকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটি যারা, তাদের কি ভাবনা আসলে? আসলে যদি লং টাইম যুদ্ধ হয় তাহলে ইতালি তো একটা মানবাধিকার দেশ। কোভিড-19 আমরা দেখছি তো ইতালিতে আমাদেরকে যারা জব করতে পারে নাই, যারা কাজ দোকানের ব্যবসাতে ক্ষতি হয়েছে, ভাড়া দিতে পারে নাই, এরকম সমস্যার সময় সরকার নিজ থেকে ফান্ড দিছে। যারা দীর্ঘদিন এটা কি লোন হিসেবে না জাস্ট না, যা এটা ফ্রি, এটা জাস্ট ওরা সরকার থেকে সবাই আবেদন করছে, কার কি প্রতিষ্ঠান কেমন ভাড়া লাগে, বাসার খরচ কেমন, এরকম একটা আবেদন ছিল। সবাই এটাতে দীর্ঘ সময় এটার একটা বেনিফিট পাইছে। তা আমরা আশা করব যে যদি লং টাইম যুদ্ধ হয়, এর কারণে ব্যবসা বন্ধ হয়, ব্যবসার লস হয়, এটারও সরকার একটা ফ্যাসিলিটি বাংলাদেশিদেরকে দিবে, এটা আমরা আশা করি। পাশাপাশি মানে বাংলাদেশি প্রবাসীদেরকে দিবে, বাংলাদেশি না, সমস্ত সকল প্রবাসী প্রবাসীদের। যারা ওইখানে থাকে, অনেক ইতালিয়ানদেরকেও দেয়, একসাথে সার্কুলার দেয়, যারা ওইখানে আবেদন করে রেগুলার সবাই এটা পায়। পাশাপাশি এখন যে প্রতিষ্ঠানগুলো আছে লস হচ্ছে, অসংখ্য প্রতিষ্ঠান এখন লস হচ্ছে। যেমন যেভাবে আগে টার্গেট অনুযায়ী প্রবাসীদের প্রতিষ্ঠানে বা ইতালিয়ানদের প্রতিষ্ঠানে বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্ট আসতো, ওই প্রতিষ্ঠানগুলো এখন কিন্তু ব্যবসা ওইভাবে হচ্ছে না। এটা যদি লং টাইম হয় তাহলে সেটার প্রেক্ষাপটে সরকার একটা ফ্যাসিলিটি দিবে, এটা আমরা বিশ্বাস করি। এবং এই মানবাধিকার দেশ ইতালি, ওই ক্ষেত্রে ভয়ের কিছু আমরা দেখি না। কিন্তু তারপরও আশা তো, আমরা যখন সরকারকে তো আর আমরা ওইভাবে দেখাই না ইনকাম, আমাদের 1 কোটি টাকা ইনকাম, 10 লাখ টাকা ইনকাম হলে আমরা সরকারের 10% দেখাই, কারণ ট্যাক্স দেওয়ার ভয় থাকে। ওইভাবে আমরা আবেদন হয়তো কম করতে পারবো, কিন্তু তারপরও ফ্যাসিলিটির ক্ষেত্রে বাংলাদেশিরা ওইটা তখন পাবে আশা করা যায়। কিন্তু এখন সাপাড়ার অসংখ্য রেস্টুরেন্ট আছে যারা বাংলাদেশিরা কাজ করে, ওইখানে কাজ হচ্ছে না, মালিক ওইখানে হয়তো এই মুহূর্তে ঠিকমতো বেতন কাজ হচ্ছে না এই মুহূর্তে কেন? মানে আপনারা তো সরাসরি যুদ্ধ অবস্থায় নেই নাই, আপনারা। কিন্তু বিভিন্ন দেশ থেকে আমাদের টুরিস্ট কমে গেছে। টুরিস্টগুলো তো আমাদের মিডল ইস্ট থেকে আসতো, আমেরিকা থেকে আসতো, ইউরোপের সব জায়গা থেকে আসতো। এখন তো প্লেনের দামের কারণে অনেক মানুষ টুরিস্টে ঘুরতে যাচ্ছে না। মানে কারণ লাতিন আমেরিকার অসংখ্য মানুষ আসতো, যে সামান্য অল্প পেয়ারে ইটালিতে চলে আসতো ভ্রমণ করার জন্য। ফেয়ার বেড়ে গেছে, এখন তো পেয়ারও বাড়ছে, পাশাপাশি অনেক দেশে তো এখন এয়ারলাইন্স নাই, এয়ারলাইন্সের যে সংযোগগুলা ওইগুলো তো বন্ধ আছে। ওই ক্ষেত্রে যেমন বাংলাদেশ থেকে আমরা যখন এখন ইউরোপে যাই, শুধু বাংলাদেশ এয়ারলাইন চালু, কাতার, এমিরাত এগুলো তো এখন বন্ধ, কোনোভাবে ওইখানে যাওয়ার সুযোগ কম, একেবারে কম। কারণ আপনি চাইলে এখন বাংলাদেশের পেয়ারগুলো, বাংলাদেশ সরাসরি ইউরোপে ঢুকতে পারতেছে বাংলাদেশ যারা এখন এই টিকিটগুলো পাওয়া তো দুষ্কর, অল্প মানে লং টাইম আমাদেরকে পিছনে। এখন অনেকে যাইতে চাচ্ছে যে বাংলাদেশ থেকে এখন ইউরোপে যাবে, কিন্তু টিকিটের কারণে অনেকে যাইতে পারতেছে না, আবার অনেকে আসতে চাচ্ছে। টিকিটের দাম কতটা মানে পরিমাণ বেড়েছে এখন আপনার 50% উপরে বাড়ছে বিভিন্ন দেশ থেকে, যুদ্ধ অবস্থার কারণে। কিন্তু আবার টিকিট তো পাওয়া যাচ্ছে না, অনেক টাকা থাকলেও। যেতে আগে যেমন ছিল, ধরেন আপনি ইতালিতে বাংলাদেশ থেকে যে ফেয়ারটা ছিল কত ছিল, আর এই মুহূর্তে ফেয়ারটা কত? আমাদের যখন আমরা আসতাম, আমি পার্সোনালি যখন আসার সময়, ইকোনমিক ক্লাসে যারা আসে, যেমন আসার সময় ওইখানে আমাদের 900-1000 ইউরো আসছে, এখন এটার দাম আরও বাড়ছে, আবার 600 ইউরোতেও আসছে। এখন আবার এটার দাম আরও মনে করেন ডবল বাড়ে নাই, কিন্তু 50% দেড় গুণের মতো এখন হয়েছে। আবার চাইলেও পারতেছে না, বাংলাদেশ বিমান ছাড়া তো অন্য বিমান যাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল মান্নান হীরা, এবং অসংখ্য ধন্যবাদ হাসিবুজ্জামান, ফয়সাল আহমেদ এবং আল মামুন। আপনাদের দারুণ সব আলোচনা ছিল। যে তবে আমরা চাই যে যুদ্ধ বন্ধ হোক দ্রুত, সারা পৃথিবীতে শান্তি বিরাজ করুক এবং প্রবাসীরা ভালো থাকুক। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য থাকলো আবারও অনেক দোয়া। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।